This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির এই মুহূর্তে কলকাতায়। হুমায়ুন দা, একটাই প্রশ্ন করব, সেদিন আমরা সবাই উপস্থিত ছিলাম, সেদিনের জমায়েত আমরা দেখেছি। হুমায়ুন কবির তার শক্তি প্রদর্শন করেছেন, হয়ে গেল। এবারে রাজনীতির পদক্ষেপ কি? আপনার দল তৃণমূল কংগ্রেস যদি আপনাকে ডাকে বা কোনো কি ফিলার কি আপনি পাচ্ছেন? দেখুন, কোনো প্রশ্নই নাই। আজকের দিনে তৃণমূল আমাকে এনাদের নেতা জনাব ফিয়াদ হাকিম, কলকাতার মেয়র, যেভাবে মুর্শিদাবাদের দুজন মুসলিম নেতাকে পাশে বসিয়ে যে ধরনের আচরণ করেছে, আমাকে যদি দল থেকে সাসপেন্ডই করবে, তাহলে আগের দিন পর্যন্ত অপূর্ব সরকার আমার ব্লক নেতৃত্ব যারা আমার সঙ্গে আছে তাদের জন্য 25টা কার্ড দিয়েছিল, যারা ওই মিটিংয়ে চেয়ারে গিয়ে বসতে পারে। 25টা কার্ড ইস্যু করেছিল এবং আমাদের জন্য অনেক সময় কি হয়, সিকিউরিটি পাস আগে থেকে দিয়ে দেয়। আবার কোনো সময় সিএমের মিটিংয়ে সিকিউরিটি পাস না দিয়ে একটা লিস্ট থাকে, যেটা সিএমওর যে সিকিউরিটি অফিসাররা তারা সেই লিস্ট দেখে না। তো আমি সকালবেলাতেও যখন বেলা 8:30, অত সকালে ডেভিড ঘুম থেকেই উঠে না, 10:30টায় উঠে, যেহেতু সিএম জেলায় ছিল। ও 8:30টায় আমাকে ফোন করেছে, দিয়ে বলেছে তুমি চলে এসো, তোমাকে মিটিংয়ে থাকতে হবে। তা আমি গেছি। আমি যখন ঢুকেছি তখন দেখছি আমার 17 নম্বরে নাম ছিল। ওখানে সিকিউরিটি অফিসাররা ক্যারা দিয়ে দিল, আমি ঢুকে গিয়েছি। তারপরে সেখানে দাঁড়িয়ে আছি, তারপরে আমাকে শুনতে হচ্ছে মিডিয়ার কাছ থেকে যে আমাকে সাসপেন্ড করা হয়েছে। এইভাবে আমাকে অপমানটা না করলেই পারতো, আগের থেকেই বলে দিতে পারতো। আমি 1.5 বছর ধরে দেখছি এদের আচরণ, আমার সঙ্গে যে মিথ্যাচার, যে মিথ্যাচারিতা, যেভাবে পদে পদে ওখানকার জেলা নেতাদের দিয়ে, ব্লক নেতাদের দিয়ে আমাকে যত রকম হ্যারাসমেন্ট করা যায় সেটা করেছে। 6 তারিখের পর কি দল আর যোগাযোগ করেছে? আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার মতো ওদের আর মুখ নেই। কাজেই আমাদের অনেক লোককে, যারা আমাদের সঙ্গে যোগাযোগে আছে, তাদেরকে বলছে যে তুলে নেওয়া হবে, ওই সাসপেনশন। আমার আর প্রয়োজন নেই, আমার সাসপেনশন রাখলেন না, তুলে বলছে এই কথাটা। ও তো বলছি তো, এদের পক্ষ থেকেই বলছে, কেউ থার্ড ম্যান হয়ে, কেউ তাদের কাছে ক্রেডিট নেওয়ার জন্য এসব বলছে। আমার এসব তৃণমূল আপনাকে বার্তা পাঠাচ্ছে? বলছি তো, আমাকে ডাইরেক্ট পাঠায়নি, আমাদের যারা যোগাযোগে আছে তাদেরকে পাঠাচ্ছে। আপনার সিদ্ধান্ত অনড়? আমি কোনো মতেই আমার বেঁচে থাকতে আর আমি তৃণমূল কংগ্রেসে ফেরত যাব না কোনো কিছুর বিনিময়ে। আমাকে যত কিছুই বলুক। আর বিরোধীরা, শুভেন্দু অধিকারীরা বলছে যে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য দিক দিয়ে ব্যাক করার জন্য আমি এসব করছি। আগামী দিনে ইলেকশন আসুক, আমি বিজেপির বিরুদ্ধেও ইলেকশনে নামবো, একইভাবে টিএমসিকেও ক্ষমতাচ্যুত করার জন্য ইলেকশনে নামবো। আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব। হুমায়ুন, আমি প্রথম প্রশ্ন আপনাকে, যে আপনি 6 তারিখের বাবরি মসজিদকে সামনে রেখে জমায়েত দেখিয়েছেন, ঠিক আছে, এরপরে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি? আপনি কি হায়দ্রাবাদ যাচ্ছেন? দেখুন, আমার 22 তারিখকে সামনে রেখে হায়দ্রাবাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হায়দ্রাবাদ যাওয়া বা তেনারা আসা, সেটা 22 তারিখের পরেই যে কোনো পদক্ষেপ হতে পারে। আমি এই মুহূর্তে আমার মূল টার্গেট বাবরি মসজিদের যে শিলান্যাস, এটার সঙ্গে আমি রাজনীতিকে গুলাতে চাই না। এটা আমার ধর্মীয় বিষয়। একটা মসজিদ বানানো একটা মুসলমানের, যে কোনো মুসলমানের এটা দায়িত্বর মধ্যে পড়ে। মুসলিম আল্লাহর ঘর, আল্লাহকে ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য মসজিদ। সেই মসজিদের সঙ্গে আমার পলিটিক্সের কোনো যোগ নাই। বিগত দিনে যে জমায়েত আপনারা দেখেছেন, এছাড়াও গোটা জেলার, এমনকি নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে শুরু করে কৃষ্ণনগর, নাকাশিপাড়া, দেবগ্রাম, পলাশি, NH 34 দীর্ঘ 45, এদিকে ওইদিকে প্রায় 30-75 কিলোমিটার জুড়ে পুরো রাস্তা গাড়ি
মানুষজন জাম হয়ে গিয়েছিল। আর ওখানে তো আমার 2 লক্ষ ধারণা ছিল, সেখানে 4 লক্ষ মানুষ জমায়েত হয়েছে। পুলিশের অনেক অসহযোগিতা ছিল, তবুও হয়েছে। ওটাকে আমি কোনো রকমই রাজনীতিতে আনতে চাই না। ওই মানুষের আবেগ, ওই মানুষের ইমোশনাল, ওটা ট্রাস্টের কর্ণধার হিসাবে হুমায়ুন কবির তাদের সঙ্গে আলাপ আলোচনা সব কিছুই করবে। কিন্তু আমার পলিটিক্সটা এখন, আমি বলেছিলাম এক সময় কদিন আগে যে 22 তারিখে আমি 50,000 লোক, আমি আজকে আপনাকে বলছি অন ক্যামেরা, 22 তারিখে আমার যে দল আমি ওপেন করব, সেখানে 1 লক্ষ মানুষের জমায়েত করে আমি সাধারণ পাবলিকের বহরমপুর টেক্সটাইল মোড়ে আমি এই দল ওপেন করব। হুমায়ুন কবিরের নতুন দলের নাম কি? সব কিছু 22 তারিখের জন্য ওয়েট করতে হবে। না, আমি বলবো না। কে পদাধিকারিতা? ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? নিশ্চয়, কিচ্ছু আমি বলবো না। না, ন্যাশনাল কনজারভেটিভ পার্টি বললাম তো, আপনি কিছু জানতে তাহলে তো সেই এনসিপি না। কি হবে 22 তারিখের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, একটা কথা বলছি যে বিহারের নির্বাচনে আমরা মিমের ভালো ফলাফল দেখলাম। মিম এর আগেও যখন আইএসএফ হয়েছিল সেখানে তারা ফুরফুরা শরীফে এসেছিলেন ওয়েসি সাহেব। তো মিমের সঙ্গে কি আপনার সংযোগ আছে? জোট হবে? পুরোপুরি আছে। সময় আসলে সব কিছু জানতে পারবেন। বলছি তো 22 তারিখ পার করতে দিন, তারপরে কার সঙ্গে আছে, আমি কার সঙ্গে আছি, সবটাই আপনাকে 31 ডিসেম্বরের আগেই ওপেন করব। আচ্ছা, এবার একটা কথা বলুন যে তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে যে আপনি বাবরি মসজিদ করছেন, এত বড় জমায়েত করলেন। 2019-এ আপনি বাবরি মসজিদ যারা ভেঙেছেন সোকল্ড কোট আনকোট, সেই বিজেপির দলে আপনি গেছেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনি যে তখন বিজেপির নেতাদের সঙ্গে গিয়েছেন, বিজেপির উত্তরীয় প্রধানমন্ত্রীর সভাতেও ছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? এদের অত্যাচারে আমাকে তো প্রাণে বাঁচতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার পুলিশ 2018 সালের পঞ্চায়েত ভোটে গোটা মুর্শিদাবাদের মানুষকে জিজ্ঞেস করুন যে 26টা ব্লকের, মানে টাউনে তো ভোট হয় না, তিস্তর পঞ্চায়েতে, ওটা পৌরসভা হয়, 26টা ব্লক 254টা গ্রাম পঞ্চায়েত ছিল। আজকে ডোমকল পৌরসভায় 4টে গ্রাম পঞ্চায়েত পৌরসভাতে পরিণত হয়েছে। আজকের দিনে এখনও 250টা গ্রাম পঞ্চায়েত আছে, 26টা ব্লক আছে, আর 78টা জেলা পরিষদ আছে। এই মমতা ব্যানার্জির পুলিশ কিভাবে সিপিএমকে, বিজেপিকে, কংগ্রেসকে, কাউকে একটা ব্লক অফিসে ঢুকে রাজ্য ইলেকশন কমিশনের যে শিডিউল ছিল 7 দিন ধরে মনোনয়ন জমা দেওয়া, সেই টাইমে পুলিশ আর তৃণমূলের ক্যাডাররা মিলেমিশে বিডিও অফিসে কাউকে ঢুকতে দেয়। তাই আপনি বিজেপিতে গেছেন? তার প্রতিবাদে দেখেছিলাম যে মমতা ব্যানার্জি যদি এত পুলিশের অহংকার দেখায়, আমার যারা কর্মী সমর্থক ছিল তারা রাত্রেবেলায় ভয়ে মসজিদে গিয়ে শুয়েছে। মসজিদে জুতো পায়ে দিয়ে মলয় চ্যাটার্জি বলে একজন ছিল, আব্দুল সালাম ওসি সালার ছিল, পিন্টু মুখার্জি ওসি শক্তিপুর ছিল, তাদের নেতৃত্বে। আর এখন যে মুকেশ সাহেব বসে আছে এখানে পুলিশ কমিশনার হয়ে, উনি এসপি ছিলেন, ওনাদের নেতৃত্বে কিভাবে আমাদের উপরে অত্যাচার। এমনকি জুতো পায়ে দিয়ে আমরা কেউ মসজিদে, মুসলমানও কেউ ওঠে না, জুতো খুলে মসজিদে যায়। তখন তো আপনাদের জেলায় কংগ্রেসেরও ভালো অবস্থা ছিল, আপনি কংগ্রেসে যাননি কেন? অধীর চৌধুরী এক আস্ত ভেড়া, এ তো এক মহিলার কথাই চলে, উঠে আর বসে। ওর সঙ্গেই তো ছিলাম আমি 18-তে, ওর সঙ্গেই ছিলাম। আমি যখন বলছি যে পুলিশ এই আচরণ করছে, চলেন রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে একটা বিক্ষোভ দেখাই বা এসপিকে ঘেরাও করি, ও বলছে আমার কাছে টাকা নেই, আমার কাছে লোক বল নেই, তুই একা পারবি না, আমি পারবো না। তাহলে আমি ওর কংগ্রেসেই তো ছিলাম 18-তে, ব্যাক করে আবার গেছিলাম ওর। তো যখন এরকম সহযোগিতা করলো না, তার জন্য তো আমি সরাসরি কৈলাসজি, তখন অলরেডি মুকুল রায় চলে গিয়েছে বিজেপিতে, 17-তে গিয়েছে। আর আমি 18-র 25শে জুন, 18-র 20 জুন আমি গিয়েছি ইন্দোরে কৈলাসজির বাড়ি। কৈলাসজি তখন এই রাজ্যের দায়িত্ব ছিল, কৈলাস বিজয়বর্গী। তো আমি সেখানে গিয়েছি, আমার এক জানাশোনা ছিল ওখানে ইন্দোরে, আসিফ নাম তার, আজও সে আছে দিল্লিতে। কিন্তু এই প্রচারটা আসলে পরে আপনি এতগুলো কথা বলবেন এবং মানুষ সেটা কনভিন্স হবে? 100 বার বলবো।
এদের এই চরিত্রের কথা, মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর আজও যেভাবে মুর্শিদাবাদে নির্বিচারে মুসলমানদের উপরে পুলিশের অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, তারপরে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এসব মাইক ধরে বলবো একদম। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, যে আমরা দেখলাম যে বিগত লোকসভা নির্বাচনের নিরিখে মুর্শিদাবাদে বেশ কিছু আসনে বাম এবং কংগ্রেস বিধানসভাগতভাবে জিতেছে। তাহলে বাম কংগ্রেসকে লোকসভায় যারা ভোট দিয়েছিলেন, লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতটা যদিও আলাদা, কিন্তু যারা দিয়েছিলেন তারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে দিয়েছিলেন। তাহলে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ওখানে বাম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন ওখানকার জেলার মানুষ। এখন হুমায়ুন কবিরও একটা নতুন রাজনৈতিক দল খুলতে চলেছেন, ওপেন করতে চলেছেন, এবং তিনি বলছেন তিনিও তৃণমূল কংগ্রেসের বিপক্ষে। তাহলে তৃণমূল কংগ্রেসের বিপক্ষের ভোটটাকে তিনি ভাগাভাগি করে আদতে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতে যাচ্ছেন না? সেটা ওসব অঙ্ক আমি এখন করব না। আমি আমার দলের প্রার্থীদের জিতানোর জন্য ইলেকশনে নামবো। কাজেই কে আমার সঙ্গে থাকলো কে না থাকলো আমি তো ওপেন বলেছি। যারা সঙ্গে জোট করবেন আমি তো ওপেন বলেছি, যারা বিজেপির এগেনস্টে লড়তে চায়, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের জন্য ওয়েলকাম। সে আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, আর মিম তো আছেই। কিন্তু মিম থাকলে তো কংগ্রেস থাকবে না। না থাকলে না থাকলেও আমি মিমকে তো রাখবই। তাহলে আপনি মিমকে রাখছেন? হ্যাঁ। সিপিএম এর ব্যাপারে কোনো যোগাযোগ হয়েছে? বললাম তো কি হয়েছে 22 তারিখের পরে শুনবেন। আমি এত অ্যাডভান্স আপনাকে আমার গোপন পলিসি কেন ওপেন করব? আমার মাথায় কি কিছুই নেই যে আপনি বলবেন আর আমি সবটা বলে দেবো? না, সবটা নিশ্চয়ই বলবেন না, কিন্তু যে আলোচনাটা হচ্ছে যে হুমায়ুন কবির আসলে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে যাচ্ছেন, আপনি বলছেন মিমের সঙ্গে আপনি 100% থাকবেন। যদিও এই ব্যাপারে এখনো ওয়েসি সাহেবদের তরফ থেকে কোনো সবুজ সংকেত আসেনি। মানে আপনি কি করে জানলেন যে সবুজ সংকেত এসেছে না আসেনি? ওটা তো আমি জানি, আমি তো বলছি আপনাকে ওপেন করব না। বেশ, এবারে কিন্তু আপনি মিমের সঙ্গে থাকলে কংগ্রেস থাকছে না, তাহলে বাম কংগ্রেস একদিকে, আপনি মিম নিয়ে আরেকদিকে, বিরোধী ভোট ভাগ হয়ে গেলে সেই তো তৃণমূল কংগ্রেসের বাংলায় আছে কি? ওই জেলায় তো আছে, জেলায় আছে অধীর চৌধুরী আর ঈশা খান, এই দুজনের আছে। দীপাদাসেরও কিছু নাই। বিধানসভায় তারা জিতে আছেন, লোকসভা ভোটে জিতে আছে, সেই ভোট কনভার্ট হয়ে কোন দিকে যায় শুধু অপেক্ষা করেন না। অধীর চৌধুরীর 0 আছে, সিপিএমও 0 আছে। 0-0ই থাকবে না তারা খাতা খুলবে সেটা আগামী দিনে ওয়েট করুন না, ওয়েট করুন। আমার কাউকে তো তেল মারার দরকার নাই। বাংলা কথায় তেল মারা কাকে বলে জানেন তো? পায়ে ধরে কারোর সাথে জোড়াজুড়ি করা। আমি করব না। আমি 135টাতে প্রার্থী দেবো বলেছি। আমার সঙ্গে কার কথা হয়েছে কি হয়েছে সেটা 22 তারিখের পরে জানতে পারবেন। আমি মিমকে সঙ্গে রেখেই বাংলায় তৃণমূলেরও বিরোধিতা করব, বিজেপিরও বিরোধিতা। ঠিক। আমার শেষ প্রশ্ন আপনাকে, মুসলমান মানুষজন রাজনৈতিকভাবে ভোটটা যে দেন অত্যন্ত ভেবেচিন্তে ভোট দেন। এর আগে আমরা আইএসএফ এর মতো দলকে দেখেছি যার সঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদারা ছিলেন, তাও কিন্তু তারা নির্বাচনে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। তাই এই যে আপনি বাম কংগ্রেসের যে তৃণমূল বিরোধী ভোটটাকে, যে আপনার দলকে ভোট দিলে যে সেটা ভোট ভাগাভাগি হয়ে যাবে, মুসলমান মানুষ তো সেটা ধরে ফেলবেন। আমি ভাগাভাগি করার জন্য ভোটে নামছি না। মুসলমানদের জনপ্রতিনিধি যাতে 90টা মুসলিম এমএলএ বিধানসভায় যায়, আর 204টা এমএলএ এর মধ্যে 150 যে পাবে, 148 যে পাবে সে মুখ্যমন্ত্রীতে বসবে। আর আমি 80টা 90টা ওই মিমকে নিয়ে আমি লড়াই করে জিতে আসবো। আমরা বিরোধীতে বসবো। আমি তৈরি আছি। বললাম তো 135-এ লড়বো, 90টা আসন জিতবো। আপনাকে দেখিয়ে দেবো। তাহলে কংগ্রেস যে এতদিন ভোট পেয়েছে থাকবে না। কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে। শুভঙ্কর সরকারের কি আছে আর অধীর চৌধুরীর যা আছে সেটা কি করে মোকাবেলা করতে হয় জানা আছে। অধীর চৌধুরী তো রাহুল, এই কথাগুলো তো তৃণমূল কংগ্রেসও বলে। হ্যাঁ বলে, তো বলতেই পারে। তৃণমূল কংগ্রেসের অনেক রতি মহারথী নেতা আছে, অনেক তারা 3টে টার্মস ক্ষমতায় আছে। তারা নাকি বলে বেড়ায় যে নেত্রী নিজেই শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছে, তারা বলে এই পিকচারটা থাকলে, এই ছবিটা থাকলে সব ভোট হয়ে যাবে। তো করে দেখাবে।